Assalamualaikum. Welcome to SS Easy Education. Today we will discuss the last part of Transfer of Property Act, which we termed as Part 4. So Part 4, this start from Section 100, Charges. So what is charge? Where immovable property of one person is by act of parties or by operation of law made security for the payment of money to another, and the transaction does not amount to a mortgage, the latter person is said to have a charge on the property, and all the provisions herein before contained, which apply to a simple mortgage, shall so far as may be applied to such charge. Nothing in this section applies to charge of a trustee on the trust property for expenses properly incurred in the execution of his trust, and save as otherwise expressly provided by it in law, for the time being in force, no charge shall be enforced against any property in the hands of a person to whom such property has been transferred for consideration and without notice of the charge. So, যখন কোনো স্থাবর সম্পত্তি কোনো একজন ব্যক্তি কাজের মাধ্যমে অথবা বাই অপারেশন অফ ল অর্থাৎ ল ইনফোর্সমেন্টের মাধ্যমে কোনো একটা সিকিউরিটি হিসেবে ফর দ্য পেমেন্ট অফ মানি অর্থাৎ মানির পেমেন্ট স্বরূপ সিকিউরিটি হিসেবে রাখে, যা অবশ্যই কোনো বন্ধক হিসেবে বিবেচিত হবে না। সো ইট ইজ টেল দ্যাট দ্য ট্রানজাকশন ডাজ নট অ্যামাউন্ট টু মর্গেজ। দেন দ্য লেটার পারসন অর্থাৎ পরবর্তী ব্যক্তির এখানে বলা হবে যে ওই প্রপার্টির উপরে একটা দায় সৃষ্টি হয়েছে। আসলে চার্জ মানে হচ্ছে একটা দায়। অ্যান্ড অল দ্য প্রভিশন হেয়ার ইন বিফোর কন্টেইনড হুইচ অ্যাপ্লাই টু এ সিম্পল মর্গেজ শ্যাল, অর্থাৎ এর পূর্বে আমরা যে সিম্পল মর্গেজের প্রভিশনগুলো বলেছি, সেই সিম্পল মর্গেজের বিষয়গুলো আসলে এই ধরনের চার্জের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং এই সেকশনের কোনো কিছুই ট্রাস্ট প্রপার্টি বা ট্রাস্টি যদি কোনো এক্সপেন্স করে বা কোনো খরচ করে তাহলে সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়াও পরবর্তীতে বলা হচ্ছে যে অন্য কোনো আইনে যাই থাকুক না কেন, যদি কনসিডারেশনের বিনিময়ে এরকম কোনো প্রপার্টি হস্তান্তর করা হয় তাহলে সেটি কিন্তু কখনোই চার্জ হিসেবে বিবেচিত হবে না। এবং চার্জের নোটিশ যদি না দেওয়া হয় তাহলেও কোনো প্রপার্টি কিন্তু চার্জ হিসেবে বিবেচিত হবে না। সো আমরা এখন পরবর্তী সেকশানে যাব। পরবর্তী সেকশানে আমরা দেখছি যে চার্জকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায় আরও ক্লিয়ার ওয়েতে, সেটা এখানে করা হয়েছে। ইন প্রপার্টি ল এ চার্জ ইজ এ ফর্ম অফ সিকিউরিটি ফর দ্য পেমেন্ট অফ ডেপ্ট অর পারফরমেন্স অফ অ্যান অব্লিগেশন। সো প্রপার্টি লতে আমরা দায় সৃষ্টি করা বা চার্জ বলতে বুঝছি যে এটা এক ধরনের সিকিউরিটি যা ঋণের টাকা পরিশোধ করবার জন্য সাধারণত করা হয়ে থাকে, অথবা কোনো একটা বাধ্যবাধকতার কাজ করবার জন্য পারফরমেন্স অফ অ্যান অব্লিগেশন, কনসিস্টিং অফ দ্য রাইট অফ এ ক্রেডিটর টু রিসিভ পেমেন্ট আউট অফ সাম স্পেসিফিক ফান্ড or out of the proceeds of realization of specific property। এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে consisting of the right of a creditor to receive payment out of some specific fund। সো ক্রেডিটরের এখানে কি অধিকার যেটা রয়েছে সেই অধিকারের সমন্বয়ে তার অধিকার কি টু রিসিভ দ্য পেমেন্ট আউট অফ সাম স্পেসিফিক ফান্ড, অর্থাৎ একটা সুনির্ধারিত ফান্ড থেকে তার পেমেন্টটা পাওয়াই হচ্ছে ক্রেডিটরের রাইট। অর আউট অফ দ্য প্রসিডস অফ রিয়ালাইজেশন অফ স্পেসিফিক প্রপার্টি, দ্য ফান্ড অর প্রপার্টি ইজ সেইড টু বি চার্জড উইথ দ্য ডেপ্ট দাস পেয়েবল আউট অফ ইট। দ্য অনলি প্রপার্টি চার্জ ক্যাপেবল অফ সাবসিস্টিং অ্যাট ল আর এ রেন্ট চার্জ ইন পজিশন, চার্জ অন ল্যান্ড being either perpetual or for a term of years absolute। সো বলা হচ্ছে যে যে সকল প্রপার্টি আসলে চার্জ হিসেবে ক্যাপেবল, অর্থাৎ আমরা চার্জ হিসেবে দায় সৃষ্টি করতে পারি। ফার্স্ট ওয়ান, এ রেন্ট চার্জ ইন পজিশন চার্জড অন ল্যান্ড অ্যান্ড দেন এ চার্জ বাই ওয়ে অফ এ লিগাল মর্গেজ, অ্যান্ড দ্য রেন্ট চার্জ, অ্যানুইটিজ অর সিমিলার চার্জ অন ল্যান্ড not created by an instrument। So how charge is created? Charge is created in two ways. One is
one is the act of the parties and another one is by the operation of law. Although it's a security but it's not a mortgage. যদিও আমরা মর্গেজকেও কিন্তু সিকিউরিটি হিসেবেই পড়েছি, চার্জও হচ্ছে একটা সিকিউরিটি বাট চার্জ ইজ নট এ mortgage. It's different than mortgage in the following respects. So the next part we will discuss what is the difference between the mortgage and the charge. The first distinction, mortgage is transfer of the property of the security of loan, whereas charge is not the transfer of interest in the property, but even then it is a security for the payment of an amount. সো আমরা দেখলাম বন্ধকের ক্ষেত্রে কিন্তু প্রপার্টির ট্রান্সফার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটিও কোনো একটা লোনের সিকিউরিটির জন্য এই ট্রান্সফার করা হয়, কিন্তু চার্জের ক্ষেত্রে আসলে কোনো প্রপার্টি ট্রান্সফার বা কোনো ইন্টারেস্ট ট্রান্সফার করবার প্রয়োজন নাই, কিন্তু যদিও এটা ওই প্রপার্টির ওপরেই একটা দায় সৃষ্টি করবে। অপারেশন অফ ল ডাজ নট ক্রিয়েট মর্গেজ বাট বোথ অপারেশন অফ ল অ্যান্ড দ্য অ্যাক্ট অফ দ্য পার্টিজ মে ক্রিয়েট চার্জ। সো অপারেশন অফ ল দ্বারা কিন্তু কখনো মর্গেজ সৃষ্টি করা যায় না, কিন্তু চার্জের ক্ষেত্রে অপারেশন অফ ল থাকতে পারে এবং অ্যাক্ট অফ দ্য পার্টিজ দ্বারা সৃষ্টি হতে পারে। রাইট অফ দ্য অ্যান্ড অ্যাটেস্টেশন বাই উইটনেসেস আর এসেনশিয়ালস অফ মর্গেজ, while charge does not require such type of formalities. If charge is required to write, then attestation is no more necessary. So in case of mortgage, that is বন্ধকের ক্ষেত্রে অবশ্যই অ্যাটেস্টেশন, উইটনেসের সিগনেচার এগুলো দরকার আছে। অন দ্য আদার কেস আমরা লক্ষ্য করছি চার্জের ক্ষেত্রে এরকম কোনো কিছুরই দরকার পড়বে না। ইভেন যদি চার্জ লিখিতভাবেও হয় সেক্ষেত্রেও বলা হচ্ছে অ্যাটেস্টেশন ইজ নো মোর নেসেসারি। এসেনশিয়াল ফিচার অফ চার্জ, সো চার্জের কী কী এসেনশিয়াল ফিচারগুলো রয়েছে? There are 5 essential features of charge. Those are, it's a nature of liability created by a person or act of parties. It also can be created by an operation of law. State or property is not responsible but only person is held liable. It may be created on future property. Its amount must be specified and the property extent of property must be specified. So essential features also clear as the definition of charge more. ফিচারটা আসলে বৈশিষ্ট্যটার ডেফিনেশনের প্রথম লাইনই যে চার্জ হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, এটি আসলে সৃষ্টি হয় অ্যাক্ট অফ পার্টিজ অর বাই দ্য অপারেশন অফ ল। 1 এবং 2 নম্বর এটাই বলা হচ্ছে। দেন এ স্টেট অর প্রপার্টি ইজ নট রেসপন্সিবল বাট অনলি পার্সন ইজ হেল্ড লায়াবল। দ্যাট ইজ এখানে কোনো প্রপার্টি বা স্টেট রেসপন্সিবল হয় না, শুধুমাত্র ব্যক্তিকে রেসপন্সিবল করা হয়। ইট মে বি ক্রিয়েটেড অন ফিউচার প্রপার্টি, অর্থাৎ ভবিষ্যতে কোনো প্রাপ্ত প্রপার্টির উপরেও কিন্তু চার্জ সৃষ্টি করা যায়। ইট অ্যামাউন্টস মাস্ট বি স্পেসিফাইড অ্যান্ড দ্য প্রপার্টি মাস্ট বি স্পেসিফাইড। দ্যাট ইজ চার্জ যে পরিমাণ দায়টা সৃষ্টি করা হবে দায়ও স্পেসিফাইড হবে এবং প্রপার্টিটাও স্পেসিফাইড হবে, সুনির্ধারিত হবে। দেন আমরা দেখছি লিজ, সেকশন 105 অনুযায়ী আসলে লিজকে ডিফাইন করা হয়েছে। এ লিজ অফ ইমুভেবল প্রপার্টি ইজ এ ট্রান্সফার অফ এ রাইট টু এনজয় সাচ প্রপার্টি মেড ফর এ সার্টেন টাইম এক্সপ্রেস অর ইমপ্লাইড অর পারপিচুইটি ইন কনসিডারেশন অফ এ প্রাইস পেড অর প্রমিসড অফ or of a money, a share of crops, service or any other thing of value to be rendered periodically or on specified occasions to the transferor by the transferee who aspects the transfer on such terms. So lease-কে define করা হয়েছে যে lease is one kind of immovable property and it's a transfer of a right to enjoy such property এবং সার্টেন টাইমের জন্য যখন এক্সপ্রেস বা ইমপ্লাইড ভাবে অথবা পারপিচুইটি, দ্যাট ইজ ফর মোর ইয়ার্স, ফর 100 ইয়ার্স, এগুলোকে আসলে পারপিচুইটি বলা হয়। যদি অর্থের বিনিময়ে যে অর্থ হয়তোবা পে করা হয়েছে অথবা প্রমিস করা হচ্ছে পে করার জন্য, বা শেয়ার অফ ক্রপ হতে পারে, সার্ভিস হতে পারে অথবা ভ্যালু, যা কিছুই হোক না কেন এরকম কোনো একটা শেয়ারের মাধ্যমে যদি পিরিয়ডাকালি বা স্পেসিফিক কোনো ওকেশানস অথবা ট্রান্সফারিকে
যদি কোনো ট্রান্সফার করে যে ঠিক আছে 1 বছরের জন্য বা 5 বছরের জন্য অথবা এই সিজনের জন্য, এই জন্য বলছে পিরিয়ডিক্যাল ওকেশন। হু অ্যাকসেপ্ট দ্য ট্রান্সফার অন সাচ টার্মস, এ ধরনের টার্মসে যখন কোনো ট্রান্সফার ঘটে তখন আমরা তাকে বলবো লিজ। এবং সেই ক্ষেত্রে যে ব্যক্তি ট্রান্সফারটা করেন তিনি কিন্তু লিজর, আর যিনি গ্রহণ করেন তিনি লিজি। নাও লিজর, লিজি, প্রিমিয়াম অ্যান্ড রেন্ট ডিফাইন্ড। The transferor is called the lessor, the transferee is called the lessee, the price is called the premium, and the money, share, service or other thing to be so rendered is called the rent. Lease. The essential elements of lease are as follows. Number 1, immovable property. It is made out of immovable property, transfer of right. Right in immovable property is transferred to other person to enjoy such property, and time limit. This right is transferred for a certain time. So these three are key important, which we have already discussed it in its definition also. Now, form of transfer. Transfer can be made either express or implied. কনসিডারেশন, অবশ্যই সেখানে লিজের ক্ষেত্রে কনসিডারেশন থাকবে। প্রাইস হতে পারে বা প্রমিস টু পে হতে পারে, শেয়ার অফ মানি হতে পারে, সার্ভিস হতে পারে, অর এনি আদার থিং অর ভ্যালু মে অলসো অ্যামাউন্ট অ্যাজ কনসিডারেশন। মোড অফ কনসিডারেশন. কনসিডারেশন মে বি টেন্ডার্ড পিরিয়ডিক্যালি অর অন স্পেসিফিক ওকেশন অফ দ্য ট্রান্সফারর। Payment of consideration. Lessor receive the consideration while lessee tenders such consideration. পেমেন্ট অফ কনসিডারেশনের ক্ষেত্রে কিন্তু লিজর আসলে এখানে টাকা লাভ করে এবং লিজি টাকার বিনিময়ে প্রপার্টিটা লিজ নেয়। লিজর, হি ইজ দ্য পারসন হু ট্রান্সফার দ্য রাইটস, অ্যান্ড লিজি হু ইজ দ্য ট্রান্সফারি ইজ টার্মড অ্যাজ লিজি, হি ইজ দ্য পারসন টু হুম দ্য রাইট ইজ ট্রান্সফার্ড। প্রিমিয়াম. The price of the lease is called the premium. The rent. Share money, share service or other thing rendered is called rent. Acceptance. Transferee must accept the lease. So, duration of certain leases in absence of written contract or local uses. Duration of lease. Contract or local law or uses of country, it determines the duration of lease. Where it lacks, lease for agricultural and manufacturing shall be year to year terminable by either side on giving notice of 6 months. If lease of immovable property or for any purpose shall be deemed month to month terminable by either party on 15 days notice. So notice must be in writing and signed on behalf of person giving. It may be posted or delivered personally to such party or to family member or servant as his residence. It also can be affixed on conspicuous, that is in noticeable part of the property. So লিজের ডিউরেশনটা আসলে কাস্টমস এবং লোকাল ইউজেস দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি লোকাল ইউজেস বা কাস্টমস না থাকে তাহলে অ্যাগ্রিকালচারাল বা ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে সাধারণত বছর টু বছর এটা হয়ে থাকে এবং টার্মিনেট হয়। সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে টার্মিনেশনের একটা নোটিশ দিতে হয়। আর যদি মান্থ টু মান্থ হয় লিজের মেয়াদ, তাহলে সেখানে 15 ডেজ বিফোর নোটিশ প্রদান করতে হয়। Now the next, lease how made. Section 107, a lease of immovable property from year to year or for any term exceeding 1 year or reserving a yearly rent can be made only by a registered instrument. All other lease of immovable property may be made either by a registered instrument or by oral agreement accompanied by delivery of the possession. Where a lease of immovable property is made by registered instrument, such instrument or where there are more instruments than one, is such instrument shall be executed by both of the lessor and the lessee. So immovable property lease সাধারণত যদি বছর টু বছর, দ্যাট ইজ ইয়ার টু ইয়ার হয়, অর ফর এনি টার্ম অথবা যে কোনো সময় যা 1 বছরের বেশি হতে পারে, or reserving a yearly rent, then it can be made only by a registered instrument. এ ধরনের লিজ অবশ্যই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করতে হবে এবং অন্যান্য সকল ক্ষেত্রে ইমুভেবল প্রপার্টি লিজ
রেজিস্টার্ড হতেও পারে, আবার ওরাল এগ্রিমেন্টের মাধ্যমেও হতে পারে, তবে ডেলিভারি অফ পজেশনের দ্বারা এটি অ্যাকম্পানিড করতে হয়। এখন বলা হচ্ছে যে যদি রেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে কোনো ইমুভেবল প্রপার্টির লিজ হয়ে থাকে, তাহলে এ ধরনের ইনস্ট্রুমেন্টকে বোধ পক্ষকেই কিন্তু এক্সিকিউট করতে হবে, লিজর অ্যান্ড লিজি। তবে শর্ত থাকে যে গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম বাই নোটিফিকেশন ইন অফিসিয়াল গেজেট ডিরেক্ট দ্যাট leases of immovable property other than leases from year to year or for any term exceeding 1 year or reserving a yearly rent or any class of such leases may be made by unregistered instrument or by oral agreement উইদাউট ডেলিভারি অফ পজেশন। ইন দ্যাট কেস বলছে যে সময়ে সময়ে গভর্নমেন্ট অফিসিয়াল গেজেটের নোটিশের মাধ্যমে ডিরেক্ট করতে পারে, যে অর্থাৎ নির্দেশনা দিতে পারে ইমুভেবল প্রপার্টির লিজ ইয়ার টু ইয়ার লিজ ব্যতীত অথবা এনি লিজ যা 1 বছরের বেশি অতিক্রম করবে, অর রিজার্ভিং ইয়ারলি রেন্ট এগুলো ব্যতীত, অর এনি ক্লাস অফ সাচ লিজেস ইট মে বি মেড বাই আনরেজিস্টার্ড, অর্থাৎ এ ধরনের লিজ ব্যতীত অন্যান্য লিস্টিং করে গভর্নমেন্ট গেজেটে বলতে পারে এটা আনরেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমেও অথবা ওরাল এগ্রিমেন্টের মাধ্যমেও করতে পারে উইদাউট ডেলিভারি অফ পজেশন, ইভেন ডেলিভারি অফ পজেশন ছাড়াও করতে পারে। সো নেক্সট, রাইটস অ্যান্ড লায়াবিলিটিস অফ লিজার অ্যান্ড লিজি। Section 108, in the absence of a contract or local uses to the contrary, the lessor and the lessee of immovable property as against one another respectively possesses the rights and are subject to the liabilities mentioned in the rules which we have already discussed in below, or such of them are applicable to the property leased. Number A, right and liabilities of the lessor. Where contract does not provide or uses of country lacks, then lessor possesses certain rights and liabilities as follows. Number 1, disclosure of defect. Lessor is bound to disclose any material defect in the property to be intended to use where the lessee is not aware. And possession, lessor is obliged to transfer the possession of the property to lessee, and payment of rent, lessee shall pay rent to the lessor fixed in contract. So lessor অবশ্যই লিজিকে ম্যাটেরিয়াল কোনো ফ্যাক্ট বা ডিফেক্ট যদি প্রপার্টিতে থাকে তাহলে অবশ্যই লিজিকে সেটি জানাবে যেটি লিজি অবগত নয়, এবং লিজার কিন্তু সম্পত্তির পজেশনটা লিজিকে হস্তান্তর করবে, এবং এই ক্ষেত্রে লিজি কি করবে, আর সে রেন্ট পেমেন্ট করবে লিজারকে। Now, rights and liabilities of the lessee. As lessor, lessee also possesses some certain rights and liabilities. Accession, that is increase to property. So if any addition or increase is made in lease property naturally or artificially, then lessee shall enjoy it for the whole duration of the contract. যদি ন্যাচারালি বা আর্টিফিশিয়ালি প্রপার্টিতে কোনো বর্ধিত অংশ বা বর্ধন ঘটে বা ডেভেলপমেন্ট ঘটে, ইন দ্যাট কেস লিজি উইল বি লায়াবল টু এনজয় দ্যাট অ্যাক্সেশন। টার্মিনেশন অফ লিজ আপন ডিস্ট্রাকশন, ইফ অ্যান ইনজুরি ইজ কজ টু প্রপার্টি বাই ফায়ার, টেম্পেস্ট অর ফ্লাড, ভায়োলেন্স অফ আর্মি, mob or irresistible force, lessee may terminate the lease as void. সো যদি কখনো এমন হয় যে যে প্রপার্টি নিয়ে লিজ হয়েছে ওই প্রপার্টিটা ড্যামেজ হয়ে গেল, ধ্বংসপ্রাপ্ত হলো, আগুন লেগে গেল বা ফ্লাড বা কোনো আর্মি বা মবের ভায়োলেন্সের কারণে, দেন বলা হচ্ছে যে লিজি সেটা টার্মিনেট করতে পারে, অর্থাৎ চুক্তিটি বাতিল করতে পারে, মেকিং রিপেয়ার্স অ্যান্ড ডিডাকশন অফ দ্য এক্সপেন্সেস where it become necessary by any lawful reason upon neglect of lessor, lessee may incur expenses on the repair of the property which seems necessary. These expenses may be recovered from the lessor or can be adjusted from the amount payable. He also can charge interest. In that case বলা হচ্ছে যে লিজি যদি ওই প্রপার্টির কোনো লফুল রিজনে বা লিজার কোনো কিছু করেনি, নেগলেক্ট করেছে, সেই ক্ষেত্রে লিজিকে যদি কোনো কিছু এক্সপেন্স করতে হয় প্রপার্টির রিপেয়ারের জন্য, সেই ক্ষেত্রে
যদি রিপেয়ার করা প্রয়োজনীয় হয় লিজি এই টাকাটা লিজারের কাছ থেকে নিতে পারে অথবা লিজারকে যে পেমেন্ট করবে সেখান থেকে কেটে রাখতে পারে, ইভেন সে ওই খরচের ইন্টারেস্টও গ্রহণ করতে পারে। কম্পালসারি পেমেন্টস অ্যান্ড রিকভারি, লিজি ক্যান মেক পেমেন্ট where it becomes necessary in the eye of law. সো লিজি অবশ্যই লিজরকে পেমেন্ট করবে যদি আইনের চোখে সেই পেমেন্ট করাটা দরকার পড়ে। হি ক্যান রিকভার সাচ পেমেন্ট উইথ ইন্টারেস্ট, সে আবার এই পেমেন্টে রিকভারও করতে পারবে ইন্টারেস্ট সহ। সাচ পেমেন্ট শুড বি লিগাল ডিউটি অফ দ্য লিজার। রিমুভাল অফ ফিকচার ডিউরিং দ্য কোর্স অফ লিজ, lizee may remove his fixture at any time even after determining the lease. Afterwards, he cannot remove any attachment from the earth unless he restores the property as he had received it. সো লিজ চলাকালীন সময়ে লিজই যদি কোনো ফিকচার ফিট করে রাখে প্রপার্টিতে সেটা সে রিমুভ করে নিতে পারে। তবে হ্যাঁ, লিজ কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু সেটা সে আর রিস্টোর করতে পারবে না। বেনিফিট অফ এগ্রিকালচারাল লিজ, where without fault of lizzie any crop or sown are planted, lizzie can take benefit of it. সো এগ্রিকালচারাল লিজের ক্ষেত্রে বলা হচ্ছে যে লিজির ফল্ট ব্যতীত যদি কোনো ক্রপ অর শন এগুলো যদি প্ল্যান্টেড করা হয় তাহলে ওই সকল ক্রপ থেকে যে বেনিফিটটা আসবে সেই বেনিফিটটা এনজয় করবে লিজি। নাও ট্রান্সফার অফ ইন্টারেস্ট, where contract is silent, lizzie may sublet or transfer interest of the property. These interest may be further sublet. সো যদি কন্ট্রাক্টে কোনো কিছু না বলা থাকে তাহলে লিজির কাছে যে প্রপার্টিটা দেওয়া হয়েছে সেই প্রপার্টি বা লিজ নিয়েছে সে এই লিজ প্রপার্টি আবার সাবলেটও দিতে পারে, অর্থাৎ আর একজনকে ভাড়া দিতে পারে। নাও দ্য লায়াবিলিটিজ অফ লিজি, লিজি হ্যাজ সার্টেন লায়াবিলিটিজ অলসো। নাম্বার 1, ডিসক্লোজার অফ appreciation facts, where lizzie knows the factor increasing the value of the interest of the leaser is unaware of it, then lizzie is bound to bring this matter into the knowledge of the leaser. সো যদি এমন হয় যে লিজি কোনো একটা ফ্যাক্ট জানে যা দ্বারা প্রপার্টির ভ্যালু ইনক্রিজ করা যায় কিন্তু আসলে লিজর এই বিষয়টি জানে না, তখন লিজি সেটি প্রকাশ করবে লিজরের কাছে, লিজরকে জানাবে। পেমেন্ট অফ রেন্ট, as provided in contract, lizzie is responsible to pay or tender rent at time and place is specified to lessor or his agent on his behalf. সো পেমেন্ট অফ রেন্টের ক্ষেত্রে আমরা দেখছি যে কন্ট্রাক্টে যা প্রোভাইড করা হয়েছে লিজি রেসপন্সিবল থাকবে টু পে টেন্ডার রেন্ট অ্যাট টাইম অ্যান্ড প্লেস ইজ স্পেসিফাইড, অর্থাৎ যে সময়ে বা যে স্থানের কথা উল্লেখ আছে যে তাকে রেন্টটি পে করতে হবে লিজি সেই সময় এবং স্থান মেনটেন করবে। মেনটেনেন্স অফ প্রপার্টি, ডিউরিং দ্য লিজ টাইম অর অন টার্মিনেশন, lizzie is responsible to restore property as it was in the condition at the time of leasing out. Normal depreciation wear and tear is taken into consideration as usual damage to property. So during the lease time or on termination, so lease time বা termination এর সময় lizzie is responsible to restore property as it was. প্রপার্টিটা পূর্বে ঠিক যেরকম ছিল লিজই কিন্তু প্রপার্টির কন্ডিশনটা ঠিক আগের টাইমের মতোই করতে পারবে, অর্থাৎ লিজ নেওয়ার সময় যেরকম ছিল লিজ শেষ হওয়ার সময় সে প্রপার্টিটাকে সেভাবেই বুঝিয়ে দিতে পারবে। নোটিস অফ ইনক্রোচমেন্ট, lizzie is obliged to inform lessor if any damage is caused in his property due to unlawful means by others. সো অন্য ব্যক্তি কর্তৃক যদি কোনো আনলফুল মিন্স অনুসরণ করার কারণে লিজ প্রপার্টির কোনো ক্ষতি হয় দেন লিজির এটা অব্লিগেশন যে সে লিজরকে ইনফর্ম করবে। প্রোটেকশন অফ প্রপার্টি, লিজি ইজ লায়াবল নট টু কমিট এনি অ্যাক্ট ডিস্ট্রাকটিভ or injurious to the property. Lizzie can use property and its products where contract permits without committing any wrong with the property. এখানে বলা হচ্ছে যে আসলে লিজির কিন্তু পারমিশন নাই যে প্রপার্টিটা ধ্বংস হয় অথবা ইনজুরি হয় এরকম কোনো কাজ করার। ইভেন ইউজুয়ালি লিজি কি করে থাকে, সে এমনভাবে প্রপার্টিটাকে রক্ষা করবে যাতে প্রপার্টিটা তার নিজের এবং
যে কন্ট্রাক্টের মাধ্যমে তারা লিজ করবে এই কন্ট্রাক্ট কোনো রকমের কোনো রং করার তাকে পারমিটস দেয় না। Refrain unauthorized construction. Where lessor does not permit, lease is not allowed to construct any permanent structure in leased property except for agricultural purpose. সো যদি লিজর পারমিট না করে তাহলে লিজই এগ্রিকালচারাল পারপাস ব্যতীত কোনোভাবে সেখানে পার্মানেন্ট কোনো স্ট্রাকচার নির্মাণ করতে পারে না। পুটিং দ্য পজেশন ব্যাক, where the lease is determined, then a lessee is bound to put the lessor into possession of the property and lessor acquires the rights of the rentee when lease expires. Re-entry again when lease expires. Here it is said that যেহেতু লিজ একটা ডিটারমাইন্ড টাইমের জন্য হয়ে থাকে সুতরাং লিজই হচ্ছে বাউন্ড ওই প্রপার্টি নির্ধারিত সময়ের মধ্যে পজেশনটা আবার ফেরত দেয় এবং পজেশন ফেরত দেওয়া মাত্র লিজর সেই প্রপার্টিতে আবার রি এন্ট্রি করতে পারে। So execution the day on which the term commence, where the lessee is for the limited period or its commence from a particular day, it is held that the first day may be excluded as the commencement day. Where the lease is mentioned terminable before its expiration and termination is not specified, presumption goes to lessee to have such option. So যে ডেটে আসলে লিজটি কমেন্স করা হবে, শুরু করা হবে, সেই দিনটা আসলে যে পিরিয়ডের জন্য করা হলো ওই দিনটা বাদ রেখে ওই পিরিয়ডটা কাউন্ট করতে হবে। যদি লিজ 1 বছর থেকে হয় তাহলে আজকে থেকে লিজ শুরু হলে আজকের দিনটা ওই কাউন্টিংয়ে বাদ যাবে। দেন ডিটারমিনেশন অফ দ্য লিজ, এ লিজ অফ ইমুভেবল প্রপার্টি ডিটারমাইন্ড বাই এ ফ্লাক্স অফ দ্য টাইম লিমিটেড দেয়ার বাই, where such time is limited conditionally on the happening of some event by the happening of such event, and where the interest of the lessor in the property terminates on or his power to dispose of the same extends only to the happening of any event by the happening of such event. In case the interest of the lessee and the lessor in the whole of the property become vested at the same time in one person in the same right by express surrender, that is to say, in case the lessee yields up his interest under the lease to the lessor by mutual agreement between them and by implied surrender. Then next, by forfeiture, that is to say that in case the lease breaks an express condition which provides that on the breach of thereof lessor may re-enter, and in the case lessee renounces his character as such by setting up a title in a third person or by claiming the title in himself, or the lessee is adjudicated and insolvent and the lease provides that the lessor may re-enter on the happening of such event, and in any of these cases the lessor or his transferee gives notice in writing to the lessee of his intention to determine the lease. On the expiration of notice to determine the lease or to quit or of intention to quit, and the property leased duly given by one party to another. Illustration of clause F. A lessee accepts from his lessor a new lease of the property leased to take effect during the continuance of existing lease. This is an implied surrender of the former lease and such lease determines thereupon. এই সেকশনটা আসলে আলোচনা করেছে যে আসলে কিভাবে লিজ কমপ্লিট হয়ে যায় বা একটা লিজ কিভাবে শেষ হয়ে যেতে পারে এবং সেখানে এ থেকে এই পর্যন্ত বলা আছে যে কিভাবে লিজ কমপ্লিট হয়। নাও আমরা নতুন একটা টপিকে যাব। টপিকের নাম হচ্ছে এক্সচেঞ্জ, যা 118 নাম্বার সেকশন সম্পত্তি আইনে ডিফাইন করা হয়েছে এবং এখানে বলা আছে when two persons mutually transfer the ownership of one thing for the ownership of another, neither thing or both thing being money only, the transaction is called an exchange. A transfer of property in completion of an exchange can be made only in manner provided for the transfer of such property by sale. সো যদি এমন হয় যে দুইজন ব্যক্তি যখন পরস্পরের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে ওনারশিপ হস্তান্তর করে, একটা জিনিসের ওনারশিপের বিনিময়ে আর একটা জিনিসের ওনারশিপ, এবং সেখানে কোনো
একটি অথবা দুইটাই কোনো মানে হবে না, সেই ক্ষেত্রে এই ধরনের ট্রানজাকশনকে আমরা বলবো এক্সচেঞ্জ। এ ট্রান্সফার অফ প্রপার্টি ইন কমপ্লিশন অফ অ্যান এক্সচেঞ্জ ক্যান বি মেড অনলি ইন ম্যানার প্রোভাইডেড অফ দ্য ট্রান্সফার অফ সাচ প্রপার্টি বাই সেল। সো এখানে বলা হচ্ছে এক্সচেঞ্জ কমপ্লিশনের ক্ষেত্রে যদি কোনো ট্রান্সফার অফ প্রপার্টি করা হয় তাহলে এটা এমনভাবে করা হবে ঠিক যেভাবে সেল সম্পন্ন করা হয় ঠিক সেভাবেই। রাইট অফ দ্য পার্টি ডেপ্রাইভ অফ থিং রিসিভড ইন এক্সচেঞ্জ ইফ এনি পার্টি অফ অ্যান এক্সচেঞ্জ or any person claiming through or under such party is by reason of any defect in the title of the other party deprived of the thing or any part of the thing received by him in exchange, then unless a contrary intention appears from the terms of the exchange, such other party is liable to him or any person claiming through or under him for loss caused thereby or at the option of the person so deprived for the return of the thing transferred if still in the possession of such other party or his legal representative or a transferee from him without consideration। এখন বলা হচ্ছে যে এক্সচেঞ্জের যদি কোনো পক্ষ অথবা কোনো পার্সন এক্সচেঞ্জের মাধ্যমে যদি কোনো ক্লেম করে or under such party by reason of any defect বা কোনো ডিফেক্টের কারণে in the title of other party deprive the thing অর্থাৎ সে কোনো একটা কিছু থেকে যদি বঞ্চিত হয় অথবা any part of thing received by him in exchange বা এক্সচেঞ্জে হয়তো বা সে যেটা রিসিভ করতো সেখান থেকে যদি বঞ্চিত হয়ে যায় তাহলে আনলেস কন্ট্রারি ইন্টেনশন অন্য কোনো রকম যদি তাদের কোনো ইচ্ছা না থাকে তাহলে এক্সচেঞ্জের যে টার্মস কন্ডিশন রয়েছে সাচ পার্টি ইজ লায়াবল টু হিম অর এনি পারসন ক্লেমিং থ্রু অর আন্ডার হিম ফর লস কজড দেয়ার বাই। সো বলা হচ্ছে যে সাচ আদার পার্টি ইজ লায়াবল টু হিম অর্থাৎ অন্য পক্ষ তার কাছে লায়াবল থাকবে যদি কোনো রকম কোনো ক্ষতি এখানে সংঘটিত হয়, অথবা ওই ব্যক্তি হতে পারে তার রিপ্রেজেন্টেটিভ অর এ ট্রান্সফারি ফ্রম হিম উইদাউট কনসিডারেশন। দেন রাইটস অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য পার্টিজ আন্ডার সেকশন 180 save as otherwise provided in this chapter. Each party has the rights and is subject to the liabilities of a seller as to that which he gives, and he has the rights and is subject to the liabilities of a buyer as to that which he takes. So rights and liabilities of each exchange parties totally should be depend as a rights and liabilities of seller and buyer. Exchange of money 1 to 1. On an exchange of money, party thereby warrants the genuineness of the money given by him. Now the party deprived in exchange and rights and liabilities of the parties we have already discussed, so we will not repeat it again. Now in next, gift. So gift is also defined in section 1 to 2. Gift is the transfer of certain existing movable or immovable property made voluntary or without consideration by one person called the donor to another called the donee, and the acceptance by or on behalf of the donee. So গিফটের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এটাও এক ধরনের ট্রান্সফার যেখানে এক্সিস্টিং কোনো মুভেবল বা ইমুভেবল প্রপার্টি ভলান্টারিলি দ্যাট ইজ স্বেচ্ছায় কোনো রকম কোনো কনসিডারেশন ব্যতীত এক ব্যক্তি যাকে ডোনর বলবো সে এটা ডনিকে দেবে। এ গ্র্যাচুইটাস গ্র্যান্ট অর ট্রান্সফার অফ প্রপার্টি ফর এ ভ্যালিড গিফট there must be an intention to give and such act as are necessary to give effect to the intention either by manual delivery of the chattels or of some token part of the subject matter or by such change in possession as would vest possession in the intended donee. It may be made by deed. Equity will not construe an imperfect gift as a declaration of trust, and then acceptance when to be made. Such acceptance must be made during the lifetime of the donor and while he is still capable of giving. If the donee dies before acceptance, the gift is void. So gifter acceptance অবশ্যই ডোনরের লাইফ টাইমে হতে হবে এবং তার দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি ডোনি অ্যাকসেপ্টেন্সের পূর্বে মারা যায় তাহলে গিফট ভয়েড হবে।
ইট ইজ এ ট্রান্সফার অফ প্রপার্টি উইদাউট কনসিডারেশন। এটার আবার ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে কনসিডারেশন ব্যতীত একটা ট্রান্সফার ফ্রম ওয়ান পার্সন বিং ডোনর টু অ্যানাদার বিং ডোনি। প্রপার্টি মে আইদার বি মুভেবল অর রিমুভেবল। সো প্রপার্টি দুই ধরনের হতে পারে। ট্রান্সফার অফ দ্য প্রপার্টি ইজ ভলান্টারিলি। ডোনি মাস্ট অ্যাকসেপ্ট ইট. This acceptance must be during the lifetime of the donor. So these are actually the essentials of the gift. So again the another point essential, following are the essential: transfer of ownership of property, existing property either movable or removable, and transfer without consideration. There are some others also: transfer without consideration, voluntary transfer, acceptance of transfer or donee, and acceptance within the lifetime of the donor. When gift remains incomplete, the following things make the gift incomplete: non-transfer of property, non-existence of property, transfer with consideration, involuntarily transfer, non-acceptance of the donee and acceptance after the death of the in any case. Mode of transfer: gift must be following condition. One is registration, attestation by two witnesses, and delivery of possession. Then transfer how effected. Under section 123, for the purposes of making a gift of immovable property, the transfer must be effected by a registered instrument signed by or on behalf of the donor and attested by at least two witnesses. নটউইথস্ট্যান্ডিং দিয়ে যে ক্লজটি আছে আমরা পরে বলছি, প্রথমতই বলছে যে কিভাবে আসলে গিফটের এই দলিলটি কার্যকরী হবে। তো সেকশন 123-তে ভালোভাবে উল্লেখ করে দেওয়া আছে, দেখো এখানে, যে একটা রেজিস্টার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এরকম গিফট হতে হবে। অন্য কোনো আইনে যা কোনো কথাই বলা হোক না কেন, দ্যাট ইজ নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন অ্যানি আদার ল ফর দ্য টাইম বিং ইন ফোর্স, হেবা আন্ডার মোহামেডান ল শ্যাল বি ডিম টু বি এ গিফট অফ ইমুভেবল প্রপার্টি ফর দ্য অ্যাফোরসেড পারপাস। অর্থাৎ হেবা দলিল যেটা রয়েছে সেটাও কিন্তু এই 123 এই সেকশন অনুযায়ী লিখিত রেজিস্টার্ড হতে হবে। ফর পারপাসেস অফ মেকিং এ গিফট অফ মুভেবল প্রপার্টি দ্য ট্রান্সফার মে বি ইফেক্টেড আইদার বাই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট signed as aforesaid or by delivery, and such delivery may be made in the same way as goods sold may be delivered. Gift of existing and future property under section 124. A gift comprising both existing and future property is void as to the latter. Gift consists of future property is void either full, non-existence or partially. It must be existent. A gift of future property is mere promise, thus not enforceable. So existing and future property both ক্ষেত্রে বলা হচ্ছে যে both existing and future property is void as to the latter, that is পরবর্তীটার জন্য ভয়েড হবে। যদি কোনো ফিউচার প্রপার্টির গিফট করা হয় তাহলে এটা পুরোপুরি ভয়েড হবে, কারণ প্রপার্টি এক্সিস্ট পার্শিয়ালি বা এক্সিস্ট না করলে সেটি আসলে গিফট করা যায় না। Then gift to several of whom one does not accept. A gift of a thing or two or more donies of whom one does not accept it is void as to the interest which he would have taken had he accepted. So কোনো একটি জিনিস যদি দুই বা ততোধিক ডনিকে দান করা হয়, তার মধ্যে যদি একজন সেটা অ্যাকসেপ্ট না করে তাহলে সেটি ভয়েড হবে। নাও unenforceable gift. There are some gift which cannot be enforced. So following are the condition where gift is not enforced, being unlawful: if one of the both dies, if it is not accepted, where its existence becomes impossible, when it is revoked, when it is conditional and its condition remains unhappened or impossible, if consideration is received. So in the 6 points we can find that this type of gifts, in these cases gift become unenforceable when gift may be suspended or revoked. Section 126, the donor and donee may agree that on the happening of any specified event which does not depend on the will of the donor of a gift shall be suspended or revoked, but a gift which the parties agrees shall be
revocable wholly or in part at the mere will of the donor is void wholly or in part as the case may be. A gift may also be revoked in any of the cases in which it were a contract, it might be resigned, save as aforesaid, a gift cannot be revoked. Nothing contained in this section shall be deemed to affect the rights of transferees for consideration without notice. তো যদি ডোনার বা ডোনি কোনো একটা বিশেষ ঘটনা ঘটা সাপেক্ষে বলে যে ঠিক আছে গিফট রেভোকেবল হয়ে যাবে ওর সাসপেন্ডেড হয়ে যাবে এবং সেই ঘটনাটা যদি ঘটে তাহলে কিন্তু গিফটটি প্রত্যাহারযোগ্য হয়ে যাবে অর্থাৎ রেভোকেবল হয়ে যাবে রেভোকড মানে প্রত্যাহার হয়ে যাবে সো ইটস আ গিফট ইন কেস অফ গিফট হুইচ দ্য পার্টিজ অ্যাগ্রি যদি দুই পক্ষ সম্মত হয় তাহলে রেভোকেবল হতে পারে হোললি অর ইন পার্ট অ্যাট দ্য মেয়ার উইল অফ দ্য ডোনর ইজ ভয়েড হোললি অর ইন পার্ট অ্যাজ দ্য কেস মে বি সো a gift may also be revoked in any of the cases in which it were a contract. That's all. And then A gives a field to B, reserving to himself with B's assents the right to take back the field in case B and his descendants dies before A. B dies without descendants in A's lifetime. A may take back the field. So A gives a field to B. A B কে একটা মাঠ গিফট করলো রিজার্ভিং টু হিমসেলফ উইথ বিজ অ্যাসেন্ট দ্য রাইট টু টেক ব্যাক দ্য ফিল্ড ইন কেস বি অ্যান্ড হিজ ডিসেন্ডেন্ট ডাইজ বিফোর এ সো এ আবার একটা শর্ত দিয়ে রাখলো যে যদি বি অথবা তার ডিসেন্ডেন্টরা এর আগে মৃত্যুবরণ করে তাহলে প্রপার্টিটা আবার এ প্রত্যাহার করে নিতে পারবে এ ডাইজ উইদাউট ডিসেন্ডেন্টস ইন এজ লাইফ টাইম এ কোনো রকম উত্তরাধিকারী না রেখেই এর লাইফ টাইমে মারা গেল সো এ মে টেক ব্যাক দ্য ফিল্ড এ কিন্তু এই ফিল্ডটা আবার টেক ব্যাক করে নিজের কাছে নিতে পারবে হাউ গিফট ইজ রেভোকড সো গিফট ক্যান বি রেভোকড ইন দ্য ফলোয়িং ম্যানার contingency is the first if the particular event or thing is not happened then gift revokes power to revoke if donee is empowered to renounce the gift after it is accepted it may be revoked by legacy a gift can be discharged by legacy so gift discharge করা যায় লিগাসির মাধ্যমেও তিনটি ভাবে আমরা গিফট রেভোক করতে পারি then onerous gifts to disqualified person 1 to 7 where a gift is in the form of a single transfer to same person of several things of which one is and the others are not burden of an obligation the donee can take nothing by the gift unless he accepts it fully where a gift is in the form of two or more separate and independent transfer to the same person of several things the donee is at the liberty to accept one of them and refuse the others although the former may be beneficial and the latter onerous সো সামটাইমস এরকম হতে পারে গিফট এমনভাবে করা হতে পারে যে একটা সিঙ্গেল একটা ট্রান্সফারের মাধ্যমে একজন ব্যক্তিকে সেভারেল থিংস গিফট করা হলো এবং দেখা যাচ্ছে যে সেইখান থেকে হুইচ ওয়ান ইজ অ্যান্ড দ্য আদার্স আর নট বার্ডেন বাই অ্যান অব্লিগেশন দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে আবার একটা হয়তো বা অব্লিগেশন করে দেওয়া হলো কিন্তু অন্যান্যগুলো নয় দ্য ডনি ক্যান টেক নাথিং বাই দ্য গিফট আনলেস হি accepts it fully in that case ডনি কিন্তু কোনো কিছুই নিতে পারবে না যদি সে না ফুল গিফটটি গ্রহণ করে কিন্তু এইটা আবার একটু ভিন্ন পরের অংশটা আমরা যেটা বলছি যে যদি গিফটটা এমন হয় যে কোনো সেপারেট বা ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফারের মাধ্যমে সেম পারসনকে সেভারেল থিংস দেওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে যিনি দান গ্রহীতা রয়েছেন তার স্বাধীনতা আছে যে তিনি কোনটি গ্রহণ করবেন এবং কোনটি রিফিউজ করবেন although former may be beneficial that is পূর্বেরটাতে beneficial এবং later one it may be onerous gift so onerous gifts is a kind of gifts in which the rights are transferred to donee along with all of its liabilities donee become liable onerous gift বলতে আমরা এখন বুঝছি এমন কাইন্ড অফ গিফট যেখানে ডনির কাছে সব ধরনের অধিকার ট্রান্সফার হয়ে যায় হস্তান্তর হয়ে যায় এবং ডনি সেখানে লায়াবল হয়ে যাবে A right of property that is a lease in which the obligation attaching to it
counterbalance or exceed the advantages to be deprived from it. Honor as gift to disqualified person, এটা অলরেডি আমরা 1 to 7 এ দেখলাম, সো আর রিপিট করছি না। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এ হ্যাজ শেয়ারস ইন এক্স, a prosperous joint stock company and also shares Y, a joint stock company in difficulties. Heavy calls are expected in respect of shares in Y. A gives B all his shares in joint stock companies. B refuses to accept the shares in Y. Then he cannot take the shares in X. So এর কিছু শেয়ার রয়েছে ধরো এক্স কোম্পানি এবং ওয়াই কোম্পানির। এক্স কোম্পানি অনেক ভালো কিন্তু ওয়াই কিছু ডিফিকাল্টির মধ্যে আছে। এখন সেই ক্ষেত্রে বি কি করলো, যে বি বলল যে আমি ওয়াইয়ের শেয়ার নিব না। সে যদি ওয়াইয়ের শেয়ার না নিতে চায় সে কিন্তু এক্স এর শেয়ারও নিতে পারবে না। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে তাকে পুরোটাই গ্রহণ করতে হবে। Then 128 sectionটা subject to the provision of 127 where a gift consists of the donor's whole property, donee is personally liable for all the debts due by and liabilities of donor at the time of the gift to the extent of the property comprised therein. So 1 to 7 section অনুযায়ী আমরা যেটা বুঝলাম যে ডোনরের যত দায় দায়িত্ব রয়েছে ওই প্রপার্টিতে সেটা যদি ডোনি অ্যাকসেপ্ট করে ওই গিফট, তাহলে তার সকল দায় দায়িত্বও ডোনি অ্যাকসেপ্ট করবে ওই প্রপার্টি রিলেটেড। There is a question sometimes that is who are the universal donee. So here a person who receive all the properties movable, immovable of another is called universal donee. Donee is personally liable for all debts, obligations and liabilities of donor. The extent of liability is to the property comprised therein. So if a gift consists of the donor's whole property and donee is personally liable for the all liabilities or debts due and by the donor at the time of the gift to the extent of the property comprised therein, then we will call that donee as universal donee. Then we will discuss in total different section, that is transfer of actionable claim, section 130. The transfer of an actionable claim, whether with or without consideration, shall be effected only by the execution of an instrument in writing signed by the transferor or his duly authorized agent, shall be complete and effectual upon the execution of such instrument and thereupon all the rights and remedies of the transferor, whether by way of damages or otherwise, shall vest in the transferee, whether such notice of the transfer as is hereafter provided given or not. So transfer of actionable claim, in that case আমরা দেখতেছি যে transfer of actionable claim হতে পারে with or without consideration and it shall be effected only by execution of an instrument, অর্থাৎ অবশ্যই সেটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করতে হবে। যেহেতু লিখিত ইনস্ট্রুমেন্টের মাধ্যমে হবে সেহেতু এটা এক্সিকিউট করতে হবে এবং এক্সিকিউটের মাধ্যমে ট্রান্সফারের যত দায়িত্ব, অধিকার, রিমেডিস যা কিছু আছে না কেন অর বাই ওয়ে অফ ড্যামেজ অর আদারওয়াইজ শ্যাল ভেস্ট টু দ্য ট্রান্সফার, মানে সব কিছুই ট্রান্সফারের উপরে বর্তাবে। অ্যান্ড ওয়েদার সাচ নোটিস অফ ট্রান্সফার অ্যাজ ইজ হেয়ার ইন আফটার প্রোভাইডেড বি গিভেন অর নট। Then আমরা দেখব however every dealing with a debt or other actionable claim by the debtor or other person from or against whom the transferor would but for such instrument of the transfer as aforesaid have been entitled to recover or enforce such debt or other actionable claim shall be valid as against such transfer. So every dealing with debt or other actionable claim, এ ধরনের প্রত্যেক ডিলিং বা অ্যাকশনেবল ক্লেম যদি কোনো ঋণ গ্রহীতা কর্তৃক অর এনি পারসন, যে কোনো ব্যক্তি ফ্রম হোম এগেনস্ট দ্য ট্রান্সফার উড but for such instrument of transfer as aforesaid have been entitled to recover or enforce such debt or other actionable claim, it shall be valid as against the transfer. অর্থাৎ এ ধরনের সকল ডেট বা অ্যাকশনেবল ক্লেম এই ট্রান্সফারের এগেনস্টে ভ্যালিড থাকবে। The transferee of an actionable claim may upon execution of such instrument of transfer as aforesaid sue or institute proceedings for the same in his own name without obtaining the transferor's consent to such suit or proceedings and without making him a party thereto.
ট্রান্সফারি অ্যাকশনেবল ক্লেমের ক্ষেত্রে বলা হচ্ছে যে যখন এক্সিকিউশন করবে ইনস্ট্রুমেন্ট দেন সে সু করতে পারে অথবা কোনো প্রসিডিংসও ফাইল করতে পারে। এই ক্ষেত্রে সে কিন্তু নিজের নামে সু করতে পারবে এবং ট্রান্সফাররকে কোনো পার্টি করবারও দরকার নাই বা তাকে নোটিশ দেবারও দরকার নাই। There is some also exception in this section applies transfer of the marine or fire policy of insurance or affects the provision of section 38 of the Insurance Act. That is, এই সেকশনের কোনো কিছুই আবার মেরিন বা আমরা ফায়ার ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখতেছি, ফায়ার পলিসি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখছি অ্যাফেক্ট করবে না। দেন এটার আবার এক্সাম্পল দেওয়া আছে, এ ওজ মানি টু বি হু ট্রান্সফার দ্য ডেপ্ট টু সি, B then demands that debt from A, who not having received notice of the transfer as prescribed in section 131 pays B. The payment is valid and C cannot sue A for the debt. Then liability of the transferee of actionable claim. The transferee of actionable claim, he shall take all the liabilities and equities to which the transferor was subject to in respect of thereof at the date of the transfer. So ট্রান্সফারের দিনে ট্রান্সফারের যে ধরনের লায়াবিলিটি, দায় দায়িত্ব, ডেপ্ট যা কিছুই হোক না কেন ছিল তার সব কিছুই আসলে ট্রান্সফারের লায়াবিলিটি হয়ে যাবে। A transfer to C a debt due to him by B, A being then indebted to B, C sues B for the debt due by B to A. In such suit, B is entitled to set off the debt due by A to him, although C was unaware of it at the date of such transfer. So, alike আমরা এক্সাম্পল দেখতেছি আগের সেকশন এবং এই সেকশনে যে এ কি করেছে, সে ট্রান্সফার করেছে সি কে একটি ডেপ্ট ডিউ টু হিম বাই বি, যেটা আসলে বি কর্তৃক আসলে ডিউ হয়ে গেছে, এ কিন্তু সি কে ট্রান্সফার করে দিল। এ বিইং ইনডেপ্টেড টু বি, কিন্তু এ তো আসলে বি এর কাছে ঋণী। সি সিউজ বি ফর দ্য ডেপ্ট ডিউ বাই বি টু এ। এখন সি বি এর বিরুদ্ধে মামলা করলো যে তোমার কাছে এই পাওনাটা দেয় হয়ে আছে। ইন সাচ সুট বি ইজ ইন্টাইটেলড টু সেট অফ দ্য ডেপ্ট ডিউ বাই এ টু হিম। বি কিন্তু এটা সেট অফ করার জন্য ইন্টাইটেলড, অলদো সি ওয়াজ আনঅ্যাওয়ার অফ ইট অ্যাট দ্য ডেট অফ সাচ ট্রান্সফার। যদিও সি কিন্তু জানে না যে আসলে অলরেডি এ ধরনের ট্রান্সফার হয়ে গেছে বা কবে এই ট্রান্সফারটা সম্পন্ন হয়েছে। আমরা এখানেই শেষ করছি। এই 4টা পার্টে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট শেষ হয়ে গেল। তোমাদের যদি কোনো পার্টের কোনো অংশে বুঝতে প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে জানাতে পারো। তোমাদের জন্য আসলে অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছি। তোমাদের যদি এগুলো উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। মিট ইউ সুন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।